অমিত শাহ পার্টি প্রেসিডেন্ট হয়ে আমাকে বলেছিল যে আমি সেই দিন শান্ত হব যেদিনকে আমি প্যান ইন্ডিয়ান পার্টি কবে আমি দাবি করতে পারি। আমি শুধু হিন্দি বলার পার্টি নই, আমি শুধু গুজরাটের পার্টি নই, আমি উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ ভারত এগুলো সব যখন দখল করতে পারবো, বিশেষ করে কলকাতা একটা ব্রিটিশ ক্যাপিটাল, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান। এই সমস্ত নেতাদের মধ্যে অমিত শাহ মনে করেন যে একমাত্র শুভেন্দু অধিকারী হলেন সব থেকে বেশি পলিটিক্যাল পার্সন, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস ঘনিষ্ঠ। এটা কি বলছে আমি জানি না, তার অন্তত একটা হোমওয়ার্ক করা প্রয়োজন। তার কারণ বুদ্ধবাবু যেরকম নন্দীগ্রামের সময় গুলি চলার পরেও আমাকে বলেছিলেন, আমি যখন বললাম যে আপনার বাজার কিন্তু খুব খারাপ, কারণ হাওয়া খারাপ, মমতা আসছে, উনি বলেছিলেন যে মানুষ এত বোকা নয়, আমাকে বলেছে। সেখানে যেন মনে হচ্ছে মোদী আর অমিত শাহ শাসক আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী। ধর্মতলায় ধর্নায় বসে যাওয়া একটা বিরোধী নেত্রী আর শাসক নেত্রীর মধ্যে তো তফাৎ আছে। উনি তো শাসক নেত্রী। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা এইবারের পশ্চিমবঙ্গটাকে কতটা অগ্রাধিকার দিচ্ছেন, তো একজন বিশ্লেষক হিসেবে নিরপেক্ষভাবে আমার কাছে মনে হচ্ছে খুব নজর কাড়া। কারণ রাজ্য নেতারা ভাবে যে একটা জনসভা অর্গানাইজ করে দিলে অমিত শাহ খুশি হয়ে যাবেন। উনি জনসভাই সেবার করলেন না, উনি বললেন আগে সংগঠনের জন্য বৈঠক করি। এক এক করে কথা বললেন, কে কি বলছে, কার কি ভাবনা, যাকে বলে মাইক্রো ম্যানেজমেন্ট এভাবে যেভাবে বিজেপি করছে, এটা আমি আগে দেখিনি। হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হলে সাধারণ মানুষ মমতাকে আরো ভিকটিম স্ট্যাটাস মমতা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে লাভটা মমতার হবে। সুতরাং আমার তো মানে কাণ্ডজ্ঞান থেকে মনে হচ্ছে যে বিজেপি আর যাই হোক, এবং নরেন্দ্র মোদী কিন্তু 2014 থেকে ইন্দিরা গান্ধীর কাছ থেকে একটা জিনিস উনি শিখেছেন, যে এমার্জেন্সি এবং রাষ্ট্রপতি শাসন, এইটা কিন্তু উনি এই পথে হাঁটার লোক নন বলেই আমার মনে হয়। আপনিও কি বিশ্বাস করেন সেটিং মমতা মোদীর? আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে মানে 2014 সালের আগেও নরেন্দ্র মোদীর অনুপ্রবেশ নিয়ে বক্তৃতা আছে। 2014 লোকসভার পশ্চিমবঙ্গে এসে উনি বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা তখন ভয় পেয়েছিল ওদের আওয়ামী লীগের নেতারা, যে নরেন্দ্র মোদী এসে গেলে কি হবে আমাদের। বলি যে নরেন্দ্র মোদী আজকে যেভাবে বিদেশ নীতি হ্যান্ডেল করছেন, আমি চাই না যে একটা দুর্বল পাঁচমিশালি সরকার হয়ে এই বিদেশ নীতির ব্যর্থ ভারত একটা খণ্ড খণ্ড, আমি অনেক কোয়ালিশন দেখেছি তো, আমি খুব ভয় পাই। সংখ্যাগরিষ্ঠের সরকারকে তুমি যাই বলো আর তাই বলো, সেক্ষেত্রে বললে তখন বলবে আমি নরেন্দ্র মোদীর দালাল। 26-এ বিজেপির রথযাত্রা শুরু হয়ে গেছে, একদম পরিবর্তন যাত্রা। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়রা তারাও বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর নির্বাচনের আগে জমজমাট একটা রাজনৈতিক মহল। আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত ঘোষাল, দীর্ঘদিনের রাজনীতি নিয়ে কাজ করেছেন, বিশ্লেষক। কথা বলবো স্যারের সাথে। স্যার, আমি রাজনৈতিক বিশ্লেষক এই জন্যই বললাম, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা জীবনে নির্বাচন কভার করে এসেছেন। 21-এর নির্বাচনের সঙ্গে 26-এর নির্বাচনের ঠিক তফাৎ কিছু বুঝতে পারছেন? কিছু হাওয়া আছে? বিরাট তফাৎ। তার কারণটা হচ্ছে যে যত দিন যাচ্ছে ক্রমশ বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কে কি বলছেন, কে কি বলছেন না, কতটা আক্রমণাত্মক হচ্ছেন, কতটা হচ্ছেন না, এগুলো তো একটা দিক। কিন্তু দিল্লি থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা এইবারের পশ্চিমবঙ্গটাকে কতটা অগ্রাধিকার দিচ্ছেন, কিভাবে স্ট্র্যাটেজি করছেন, সেইটা কিন্তু একজন বিশ্লেষক হিসেবে নিরপেক্ষভাবে আমার কাছে মনে হচ্ছে খুব নজর কাড়া। তার কারণ এর আগে কিন্তু যে ভুলগুলো করেছে বিজেপি, কিছু কিছু ভুল এখনো হচ্ছে, কিন্তু যে ভুলগুলো বিজেপি করেছে সেই ভুলগুলো না করে খুব বেশি ঢক্কানি না, চিৎকার চেঁচামেচি। অমিত শাহ এলেন এখানে এসে, এর আগের বারের কথা বলছি, জনসভার জন্য অমিত শাহকে বলা হয়েছিল যে আপনার জন্য, কারণ রাজ্য নেতারা ভাবে যে একটা জনসভা অর্গানাইজ করে দিলে অমিত শাহ খুশি হয়ে যাবেন। উনি জনসভাই সেবার করলেন না, উনি বললেন আগে সংগঠনের জন্য বৈঠক করি। এক এক করে কথা বললেন, কে কি বলছে, কার কি ভাবনা, যাকে বলে মাইক্রো ম্যানেজমেন্ট এভাবে যেভাবে বিজেপি করছে, এটা আমি আগে দেখিনি। তারপরে আজকেই অমিত শাহ এসছে রাজ্যে, প্লাস অমিত শাহ একদিকে, রাজনাথ সিং একদিকে, মানে এত যে কেন্দ্রীয় নেতা বিভিন্ন ভাগে ভাগ হয়ে নিজেরা নিজেদের কাজগুলো গুছিয়ে করছে, এবার অনেক বেশি বিজেপি গুছিয়ে আছে মনে হচ্ছে না? আমরা দিল্লিতে বিজেপির এই
যখন বাজপেয়ী আডবাণীর সময় একটা কথা খুব জনপ্রিয় ছিল, আমি জানি না এখনো সাংবাদিকরা সেই কথাটা ব্যবহার করে কিনা, বিজেপি পার্টিতে খুব ব্যবহার হতো, আমরা বলতাম কার্পেট বম্বিং। কার্পেট বম্বিংটা হচ্ছে যে একসাথে চারজন শীর্ষ নেতা চারটে জায়গা থেকে প্রচার শুরু করবে। এই যে পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন নেওয়া হয়েছে। পরিবর্তন যাত্রা না রথযাত্রা, উল্টো রথ হবে, খুব ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খুব স্মার্টলি জবাব দেন সেগুলোকে। কিন্তু বিজেপির পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয়, এটা কিন্তু বিজেপির হয়ে বলছি তা নয়, আমি রাজনৈতিক বিশ্লেষণের জন্য দাবি থেকে বলছি যে বিজেপির পার্সপেক্টিভ থেকে এই যে পরিবর্তনের স্লোগান তোলা, এইটা এতদিন পর বিজেপি যে করছে, আসল জায়গা কিন্তু এইটা। ইডি তাহলে এই পরিবর্তনের কথা বলেন। না, এটা যদি পরিকল্পিতভাবে ডিলেড ইন্ট্রো বলে না খবরে, এটা একটা ডিলেড ইন্ট্রো যদি বিজেপির এটাও যদি পার্ট অফ মানে কৌশল হয়, তাহলে তো আমি বলবো যে এটা খুব বড় ধরনের কৌশল। কিন্তু এই যে বারবার আমি বলছিলাম না যে খালি হিন্দু মুসলমান, আহ, অনুপ্রবেশ, ঘুষপেটিয়ার সব ঠিক আছে, সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা একবার স্বপন দাশগুপ্ত একটা প্রবন্ধে লিখেও ছিলেন, আমার এখনো মনে আছে, খুব সম্ভবত টেলিগ্রাফ কাগজে, যে মিস গভর্নেন্স অফ দ্য টিএমসি রুল, মমতার যে শাসন, তার যে 15 বছর হলো, তো তো সেই 15 বছরের যে মিসরুলটা জেলায় জেলায় হয়ে রয়েছে, তার জন্য জেলা সংগঠনের অভাব আছে বিজেপির, সেটা করতে গেলে সংগঠন লাগে, জেলায় জেলায় নেতৃত্ব লাগে, তার সমস্যা আছে, কিন্তু সেইটা কিন্তু অগ্রাধিকার হওয়া দরকার। আর এসআইআর, এসআইআরটা হওয়ার পর এখন কিন্তু ক্রমশ বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা ডিজাইন আছে, এবং এটাকে যদি তুমি বলো যে এটা ষড়যন্ত্র, রাজনীতিতে কৌশল, মানে যে জায়গায় আমি তৃণমূল কংগ্রেসকে, আমি প্রত্যেকটা জায়গায় যেখানে ধরো তৃণমূল কংগ্রেসের লিড আছে, এতটা বেশি ভোট পেয়েছে, সেই সব জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, এই যে ডিলিশন একরকমের, আর একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে চিহ্নিতভাবে, মানে এটা সন্দিগ্ধ, বিচারাধীন। এই যে বিচারাধীন, এখনো পর্যন্ত কিন্তু আমি তো একদম টেকনোলজি চ্যালেঞ্জ পার্সন, খুব বেশি প্রযুক্তি পারি না, নেট দেখে সবসময় সবটা বোঝাও যাচ্ছে না। এই তালিকাগুলো স্টাডি যারা করছে, আমি বলবো যে যারা করছে তারা যদি আমাকে আরো সাহায্য করে ভালো হয়। প্রত্যেকটা বুথ ধরে ধরে কতজন বাদ যাচ্ছে, কতজন মানে বিচারাধীন, এই বিচারাধীনের এখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। যেটা বিহারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবরা করে উঠতে পারেনি, এখন এই যে বিচারাধীন, এই বিচারাধীনরা শেষ পর্যন্ত ভোট দিতে পারবে কিনা, ভোট দিতে না পারলে তার ভোটের অধিকার যদি ছিন্ন করা হয়, সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেখানে কি বলবে, এটা এটা পুরো যদি এখন রায়টাই খারিজ হয়ে গেল কিনা, অনেক কিছু রয়েছে। আপনি বলতে চাইছেন যে এসআইআর 21-এ ছিল না, 26-এ এসআইআর। 26-এর এসআইআর হওয়াটা তো কিছু অন্যায় নয়, ভোটার তালিকা একটাও যেভাবে লিস্ট বেরিয়ে আছে যেভাবে হয়েছে, কেন আগে করা হয়নি, অনেক অভিযোগ আছে তো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি না যে খুব স্মার্ট পলিটিশিয়ান, এখন যদি মুডটাকে, এটাতে যে শুধু মুসলমানরা বাদ গেছে, মতুয়াও বাদ যাচ্ছে, হিন্দু বাদ যাচ্ছে, কে কথা, আমি যে বারবার বলছি না, দেখতে হবে, মেলাতে হবে। এবং এই যে ধর্মতলায় ধর্নায় বসে যাওয়া একটা বিরোধী নেত্রী আর শাসক নেত্রীর মধ্যে তো তফাৎ আছে, উনি তো শাসক নেত্রী, এখানে তো লড়াইটা বিজেপির হচ্ছে শাসকের বিরুদ্ধে বিরোধীর লড়াই, আর সেখানে যেন মনে হচ্ছে মোদী আর অমিত শাহ শাসক আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী। এটা হলো মমতার মুন্সিয়ানা, জিনিসটাকে ঘোরানোর চেষ্টা। কিন্তু বিজেপি যেটা করছে, বিজেপির যেটা লক্ষ্য, আমি জানি না সফল হবে কিনা, অসন্তোষ তো থাকবেই 15 বছরের রাজত্বে, প্রত্যেকটা জেলা ওয়ারি আজকে তাদের যে পরিস্থিতি, এখানে বেনিফিশিয়ারি পপুলিজম, মানে মানুষ যে একটা সুযোগ সুবিধে পাচ্ছে, টাকা পয়সা, সেটা যেমন একটা দিক,
আবার মিস গভর্নেন্স, জেলাওয়ারি, এই যে হাওড়ায়, উত্তর হাওড়ায় যেভাবে সকালবেলায় ভোরবেলায় 4টের সময় নিহত হয়ে গেল। আজকে যদি এখানে বিজেপি কেন সক্রিয় বিজেপিকে আমি দেখতে পেলাম না, এটাও তো আমার বিজেপির কাছেই প্রশ্ন। সর্বভারতীয় নেতারা রাজ্য বিজেপি নেতাদের কাছে এসে অমিত শাহ এই প্রশ্নটা করবেন না? একদম। আমি আরেকটা জিনিস বলবো, আদমানির যেহেতু আপনি খুব কাছের ছিলেন, তিনিও একটা রথযাত্রা করেছিল। সেই রথযাত্রাই কার্যত এই মুহূর্তে আমাদের বাংলায়ও একটা রথযাত্রা হচ্ছে। এই রথযাত্রা দিয়ে পরিবর্তন করার চেষ্টা করছে বিজেপি। বিভিন্ন জায়গায় শীর্ষ নেতৃত্বরা আসছেন, বলছেন। তবে অমিত শাহর আজকের মন্তব্য অনেকটা বেশি নজর কাড়া, কারণ আমি আপনাকে বলতেই পারি 45 দিনের মধ্যে আমরা সরকারি চাকরিজীবীদের দিয়ে দেবো, সপ্তম পে কমিশন করে দিয়ে দেবো, এই প্রতিশ্রুতি কিন্তু আজকে দিয়েছে। এগুলো বেশি গুরুত্বপূর্ণ রথযাত্রার চেয়ে। অর্থাৎ আমি ঘুরে ঘুরে কি বললাম? ঘুরে ঘুরে কি বললাম, এটা রথ মানে আডবাণীও যখন রথযাত্রা করেছিলেন, আমি সাক্ষী। স্বপন দাশগুপ্তকেও জিজ্ঞেস করতে পারেন, উনিও তখন রথযাত্রার সঙ্গী ছিলেন। বিহারে, উত্তরপ্রদেশে রথযাত্রা যেভাবে সাকসেসফুল হয়েছিল, পশ্চিমবঙ্গে না এই যে হিন্দুত্ববাদী রথযাত্রা, এগুলো না পশ্চিমবঙ্গে ভোটের সময় বাঙালি ডিএনএ কে অযথা, এটা রাজ্য বিজেপির রথ ঠিক আছে, এটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা আছে। অ্যাকচুয়ালি তো আধুনিক গাড়ি যানবাহনটাকে রথ বানানো হয়, আডবাণীর ক্ষেত্রেও তাই হয়েছিল। একটা অলউইন নিশানকে নিয়ে বরকত গনি খান চৌধুরীও একটা জনজাগরণ যাত্রা করেছিলেন। তো ওগুলো ঠিক আছে, এগুলো রাজনৈতিক নেতারা করে থাকেন। আমাদের দেশে একটা পরিব্রাজক বিবেকানন্দ, শঙ্করাচার্য, এসব আমাদের নানক প্রচুর পদযাত্রা করেছিলেন। এগুলো পার্ট অফ আমাদের ধর্ম এবং রাজনীতি মিলেমিশে আছে। কিন্তু আমার কাছে অমিত শাহর এই যে কথাটা, এইটা খুব গুরুত্বপূর্ণ। কেননা বিরাট একটা বড় অংশের সরকারি কর্মচারীদের আমি দেখেছি অসন্তোষ আছে। তারা বারবার আমাকে তো অনেক সরকারি কর্মচারী বলেছেন যে এইটা করার জন্য টাকা থাকতে পারে, ওইটা করার জন্য টাকা থাকতে পারে। আর সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার সময় তখন আদালতের দরজা খটখটাতে হয়। কেন, সেটা কি রাজ্য সরকার তখনই রাজ্য সরকারের আর্থিক সংকট হয়ে যায়? এটা কিন্তু তারা কিন্তু যে সবাই মমতা বিরোধী বা তৃণমূল বিরোধী তা নয়। তাদের প্রশ্ন এবং তারা হতাশ, তাদের অধিকার। সুতরাং এই জায়গাটাকে, এই যে যে ঘোষণাটা অমিত শাহ করলেন, এই ঘোষণাটা তো তৃণমূল কংগ্রেসও করতে পারত। তো আমার কথাটা হচ্ছে যে এই জায়গায় আমার মনে হচ্ছে যে মানুষের যে জেলাওয়ারি অনেক সময় না অসন্তোষ থাকে, আমরা সেটাকে ইগনোর করি। বিশেষ করে ক্ষমতায় থাকলে অনেক সময় মানুষের অসন্তোষটা টের পাওয়া যায় না। বুদ্ধবাবু যেরকম নন্দীগ্রামের সময় গুলি চলার পরেও আমাকে বলেছিলেন, যে আমি যখন বললাম যে আপনার বাজার কিন্তু খুব খারাপ, কারণ হাওয়া খারাপ, মমতা আসছে, উনি বলেছিলেন যে মানুষ এত বোকা নয়, আমাকে বলেছে। এবং পাঞ্জাবিটা এরকম ভাবে টেনে করে ওনার স্টাইল ছিল। এই নন্দীগ্রামে গুলি চলার পর, নন্দীগ্রামে গুলি চললো তার 2-3 দিনের পর বলেছিলেন। একটা তো আমি জিনিস বলছি দু অনেক হাজার সময় কিন্তু মানুষের অসন্তোষ সবসময় কিন্তু চিৎকৃত নয়, হয় না। আমি ধরো বদলাবো ঠিক করে বসে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে আসবে আর সিপিএম যে চলে যাবে, সেটা কিন্তু পৃথিবীর কেউ সেদিন বুঝতে পারেনি। বরং তার আগের বারে আমাদের মনে হয়েছিল যে মমতা এসে যাচ্ছে, যেবারে মমতা বলেছিলেন যে রাইটার্সে দেখা হবে। তো এই জিনিসটা না সবসময় ভোটের গণদেবতার চরিত্র। আমি কিন্তু এটা যে বলছি তার রিগিং মানে হবে, আমি ভোট বলছি না। রিগিং করে নিলে, সবকিছু করে নিলে শাসক দলের একটা সবসময় আপনি জানেন তাদের দিকে একটা ব্যাপার থাকে। তো সেখানে আর মানুষ পাল্টায় কি করে রিগিং, পাল্টাবে? দেখো রিগিং এর ব্যাপারটা হচ্ছে কি, যে হেরে যায় সে বলে যে রিগিং হয়েছে, আর জিতলে রিগিং হয় না। এই জিনিসটা না, এই জিনিসটা তাহলে এই যে এত আধা সামরিক বাহিনীর যে আগে পাঠিয়ে দেওয়া, মানে বিজেপির যদি এসআইআর করে ভোটার বাদ দেওয়ার জন্য রণকৌশল থাকে, তাহলে যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে হতে পারে, এই যে আধা সামরিক বাহিনী পাঠিয়ে দিয়ে তাদের টপোগ্রাফি সেন্স নেই এবং তারা রাজ্য পুলিশের দ্বারাই পরিচালিত হবে, সুতরাং তাদেরকে দিয়ে ওই মার্চ করানো রাস্তায়, এছাড়া আর তাদের কোনো ভূমিকা নেই। এটা যদি আগের নির্বাচনে বিজেপির যদি এই উপলব্ধি হয়, তাহলে তো এবারের নির্বাচনে অমিত শাহ সেই ভুলটা সংশোধন করবেন না। এত কিছু করছেন,
আরেকটা বিষয় জানতে চাইবো আপনার থেকে, যে 2011-ও যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আপনি যেটা বলছেন বুদ্ধবাবুকে নিজে বলেছেন, তিনি বিশ্বাস করেননি। তো সেই রকম পরিস্থিতি কি আপনার মনে হচ্ছে? কারণ কেন, 2011-র সময়ও কিন্তু কেউ উপলব্ধি করতে পারেননি সরকার চেঞ্জ হবে। আমি এখানে একটা কথাই বলবো, আমার মনে হচ্ছে না যে বিজেপি ক্ষমতায় এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হয়েছে। এ কথাটা যদি বলি তাহলে সেটাও কিন্তু আর একটা এক্সট্রিম স্পেকুলেশন হবে। আমি জ্যোতিষীও নই, পোলস্টারও নই, সুতরাং আমি সেটা বলবো না। বরং রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তির অভাব এবং বিজেপির একটা ইউনিফাইড কমান্ড রাজ্য স্তরে, মোদী অমিত শাহ যতই জনপ্রিয় নেতা হন না কেন, রাজ্য স্তরে তো একটা মমতা দরকার। মমতা মানে আমি বলতে চাইছি যে একটা বিরোধী নেতা দরকার, যার ডাকে, হ্যাঁ, সমবেতভাবে মানে গোটা মানুষ, মানে দলে দলে, যেটা আমরা দেখেছিলাম মমতার বিরুদ্ধে। অধিকারী আছে। না না না, শুভেন্দু অধিকারী এই সমস্ত নেতাদের মধ্যে অমিত শাহ মনে করেন যে একমাত্র শুভেন্দু অধিকারী হলেন সব থেকে বেশি পলিটিক্যাল পার্সন। তার কারণ যে তোমার কাছে যে লটটা রয়েছে তার মধ্যে থেকেই তো তোমাকে বাঁচতে হবে। সুতরাং সেদিক থেকে ওনারা যেটা করছেন, ওনারা ওনাদের কাজ করছেন। এবং যতটা সম্ভব দেখো, অমিত শাহ কিন্তু দিলীপ ঘোষকেও ডেকে পাঠিয়ে বৈঠকে হাজির করানো, তাদেরকে একসাথে। সুতরাং কেন্দ্রীয় নেতৃত্ব আর কি করতে পারে বিজেপির জন্য? কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে মোদী অমিত শাহ যতই মমতার বিরুদ্ধে বলুন, সে তো ভোটের সময় বলতে হয়, ওনারা কিন্তু মমতার যে রাজনৈতিক মুনশিয়ানা, সেটাকে কিন্তু ওনারাও বোঝেন। ওনারা আরেকটা বলবেন না একদম, পাবলিকলি। আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। এই এই যে ধরুন এই যে রথ, বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে অন্য নির্বাচনে অন্যান্যতে যতটা কনফিডেন্ট থাকে, এইবারে কি একটু কনফিডেন্টের অভাব? এইটা আমি বলবো না যে কনফিডেন্সের অভাব। তার কারণটা হচ্ছে যে 3টে টার্ম হয়ে যাওয়ার পরে চাপে, মানে বিজেপির যে ধরনের অ্যাগ্রেসিভ যে ভূমিকাটা এসআইআরটা নিয়ে যা যা হচ্ছে, সেটা তো উনি উনি মনে করছেন যে এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, যেটা সাংবিধানিক যে ব্যবস্থা, অর্থাৎ এসআইআর মানে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক সংস্থাকে দিয়েই সাংবিধানিক গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। উনি এটা মনে করছেন। উনি আজকে যদি মানে 365 365 ধারা জারি করে ভোট করতে হয়, কেননা এই যে ভোটের যে সন্দিগ্ধ যে ভোটাররা, তাদের ভোটের ব্যবস্থা করতে গেলে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন, এই সময়ের মধ্যে তো তারা ভোটটাই করা যাবে না। 5 মের মধ্যে বিধানসভা গঠনটা হবে কি করে? তাহলে তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। এইখানেই হচ্ছে গিয়ে ব্যাপারটা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনি বলছেন না যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চাপের মধ্যে আছে কিনা, শঙ্কা আছে কিনা, শঙ্কাটা এই জায়গায় যে মানে সোজা আঙুলে ঘি তুলতে না পেরে বিজেপি কি তবে এবার বেঁকা আঙুল দিয়ে ঘিটা তুলতেই হবে, এই রকম একটা জায়গায় এসে তার জন্য একটা শঙ্কা থাকতে পারে। রাষ্ট্রপতি শাসন কি করতে চাইবে এত সহজে বিজেপি? এখানে তো মনে হচ্ছে না। না, আমার তো মনে হয় না। কেননা রাষ্ট্রপতি শাসন জারি হলে বিজেপির একটা যুক্তি হতে পারে যে নির্বাচন কমিশনের জন্য করতে হলো, অর্থাৎ রাষ্ট্রপতি শাসনটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রকের বা রাজ্যপালের সুপারিশে হচ্ছে না, যেভাবে হ্যাঁ, নির্বাচন কমিশন করছে, আমরা কি করব। না, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবস্থানের পথে দেখা যাচ্ছে একদম নির্বাচনের সময়, সেক্ষেত্রে নির্বাচন বিলম্বিত হতে পারে। 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শপথ নিতে না পারে, বা যে সরকার আসবে সে যদি শপথ নিতে না পারে, তাহলে তো সেক্ষেত্রে আপাতভাবে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হলে সাধারণ মানুষ মমতাকে আরো ভিকটিম স্ট্যাটাস মমতা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে লাভটা মমতার হবে। সুতরাং আমার তো মানে কাণ্ডজ্ঞান থেকে মনে হচ্ছে যে বিজেপি আর যাই হোক, এবং নরেন্দ্র মোদী কিন্তু 2014 থেকে ইন্দিরা গান্ধীর কাছ থেকে একটা জিনিস উনি শিখেছেন, যে এমার্জেন্সি এবং রাষ্ট্রপতি শাসন, এইটা কিন্তু উনি এই পথে হাঁটার লোক নন বলেই আমার মনে হয়। মণিপুরটা ব্যতিক্রম একটা ব্যাপার, সেটা তো সেটা আলাদা। অন্যরকম কিন্তু ব্যাপার। কোনো রাজ্যে কিন্তু উনি প্রতিপক্ষর সাথে যতই ঝগড়া করুন না কেন,
রাষ্ট্রপতি শাসন জারি করে কিন্তু কোথাও নির্বাচন হয়নি, হলে এটা পশ্চিমবঙ্গ ব্যতিক্রম হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে অন্য কথা, যে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হবে না, কিন্তু এই যে মানে পরিবর্তন, ইটস এ নিউ অ্যাপ্রোচ অফ বিজেপি। বিজেপি কিন্তু এতদিন ধরে এই যে আমিষ নিরামিষ এগুলোতে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কিন্তু সুবিধে বেশি। জয় শ্রীরাম থেকে এই মা দুর্গা কালী, সারাক্ষণ ধরে একটা যেন মনে হচ্ছে ধর্মীয় আখ্যান, একটা হিন্দু মানে ধর্মের একটা ন্যারেটিভে থাকা, এই জিনিসটা না একটা ভুল রণকৌশল। আডবাণীও কিন্তু রথযাত্রার সময়, তোমরা জানো না, আডবাণীর অটোবায়োগ্রাফিতে পড়ো, উনি লিখেছেন যে রথযাত্রার সময় কেউ স্লোগান দিয়েছিল, "जो हिंदू के हित में काम करेगा वो हमारे देश में राज करेगा"। তো আডবাণী তখন তাকে থামিয়ে দিয়েছিল এবং অসন্তুষ্ট হন এবং বলেন যে স্লোগান বদলাও, বলো "जो राष्ट्र के हित में काम करेगा वो देश में राज करेगा"। এটা আডবাণীর অটোবায়োগ্রাফি পড়লেই জানতে পারবে। অথচ আডবাণী কিন্তু হিন্দুত্বের পোস্টার বয়। আডবাণীর কতজন মারা গেছিল রথযাত্রার পরে, সেটা নিয়ে আডবাণীকে মানে ওয়েস্টার্ন মিডিয়া পর্যন্ত লিখেছিল যে ব্লাড যাত্রা, রক্তযাত্রা, রথযাত্রার নাম বদলে। সুতরাং সেটা কিন্তু কনসিকোয়েন্স। কিন্তু আডবাণী কিন্তু কখনো মুখ দিয়ে উচ্চারণ করেনি হিন্দু মুসলমান, আর এখানে নেতারা সারাক্ষণ নিজেরাই হিন্দু মুসলমান বলে যাচ্ছে। তুমি বলছো কেন? তুমি এটা, দ্যাট শুড নট বি স্ট্র্যাটেজি। তুমি পোলারাইজেশনের পলিটিক্স বিজেপিতে নতুন হচ্ছে না। বিজেপি তো যেদিন অনুপ্রবেশ, কি আজকের কথা, ১৯২৫ সালে আরএসএস বলতে শুরু করেছিল, তারপরে জনসংঘ, শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজেপি, আরে মমতা। তো অনুপ্রবেশ, ঘুষপেটিয়া আজকে হঠাৎ একটা বিজেপির আবিষ্কার নয়, কিন্তু এইগুলো সাধারণ মানুষকে ভাবতে দাও। তুমি 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 নিজে যেগুলো তোমার বলার কথা নয়, ওটা সাধারণ মানুষের উপলব্ধির ব্যাপার। তুমি পরিবর্তনের দাবি তোলো। কিন্তু এই যে পরিবর্তন, একটা রথযাত্রা হচ্ছে, মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো দুদিন কাল থেকে শুরু হয়েছে, যেভাবে ভিড়, মানুষের যেভাবে উৎসাহ মানে দেখা যাচ্ছে, কি সে মানুষ তো অ্যাকসেপ্ট করছে। আর বিজেপির ইতিহাসে তো লেখা আছে রথযাত্রা আদবানির সাথে কানেক্ট। না, আমি তো রথযাত্রা, আমি তো পরিবর্তনের এই যে যে স্লোগান দিয়ে সেটাই আমি বলছি, যে এটাই হচ্ছে কিন্তু বিজেপির নতুন অ্যাপ্রোচ একটা। রথ আর নো রথ, রথটা তো একটা ফর্ম লোককে আকর্ষণ করার, আমি সেটা জানি না কতটা কি হচ্ছে। কিন্তু আমি অমিত শাহ 2019-এও দেখেছি, আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টিভি চ্যানেলে বলেছিলাম যে বাঙালি বড়বাজারে বা জোড়াসাঁকোতে নয়, আমি ডালহৌসিতে, এবং ওই যে উনি যখন যাচ্ছিলেন রথযাত্রা ইয়েতে, আমি সঙ্গে সঙ্গে ছিলাম, রথযাত্রা তো নয়, ওটা ওই রোড শো। সেই দিন আমাদের ওই ভিক্টোরিয়া যে হাউসটা, তার সামনে দিয়ে ওখান থেকে যখন যাওয়া হচ্ছিল কলেজ স্ট্রিটের দিকে, তখন আমি বাঙালি মধ্যবিত্তদের কিন্তু 2019-এ জয় শ্রীরাম স্লোগান দিতে দেখেছিলাম। সেটা কিন্তু হিন্দি ভাষীদের নয়, বাঙালিদের। তো তার মানে তোমার এখন যেটা হচ্ছে কি, যে এই যে মেরুকরণ বা বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, এইটাকে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে, তার একটা মনসিয়ানা দরকার। এবং সেটা তুমি পরিবর্তনের যে স্লোগান, মানুষ হিন্দু পশ্চিমবঙ্গ চাইছে, না বাঙালি পরিবর্তন চাইছে? তুমি যেটা বলছো না যে লোক হচ্ছে পরিবর্তনের স্লোগানে, কেন হবে না? তার কারণটা হচ্ছে যে এটা তো পোলারাইজেশন অফ পলিটিক্স তো থাকবেই, যেখানে শাসক দল থাকবে বিরোধী দলও থাকবে। পার্সেন্টেজ অফ বিজেপি, যেটা অমিত শাহ প্রেস কনফারেন্সও বলেছিলেন, যে বিজেপির কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ অফ বিজেপির পার্সেন্টেজ, হুইচ ইজ ফ্যাক্ট, অসত্য নয়। তো বিজেপি তো মানে এখানে আজকে 77টা এমএলএ হয়েছে, এটা তো সিপিএম বা কংগ্রেসের। তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে শাসক দলের যেরকম ভোট ব্যাংক থাকে, তো বিরোধীদেরও একটা ভোট ব্যাংক থাকবে। তো তাহলে মানুষ আসবে না কেন? বরং এতদিন ধরে আরো বেশি আসার কথা ছিল, জেলাওয়ারি আরো বড় সংগঠন হওয়ার কথা ছিল, যে 1 কোটি সদস্য সংখ্যার টার্গেট দেওয়া হয়েছিল, সেটা কেন অ্যাচিভেবল হয়নি? সেটা ভোটের সময় বলে ওদের বকাঝকা করছে না অমিত শাহ। তা নাহলে তো তোর বকাঝকা করার কথা ছিল, যে তুমি কেন এত পরিবর্তনের স্লোগান আজকে এখন তুলছো, সেটা কেন্দ্রীয় নেতৃত্বের চাপে। আচ্ছা, পরিবর্তনের জন্য তো কবে থেকে তুমি এটা নিয়ে শুরু করতে পারতে, জেলাওয়ারি। একটা জিনিস কি আপনি একটু আমাদেরকে বলতে পারেন যে আপনিও কি বিশ্বাস করেন সেটিং মমতা মোদীর? আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে, এটা বিজেপি নেতারাও কিন্তু বলে না, এটা মূলত কিছু কমিউনিস্ট নেতারা বলে।
কেননা তারা যেহেতু জ্যোতি বসুর সঙ্গে রাজীব গান্ধী থেকে শুরু করে নরসিংহ রাও সেটিং দেখেছে। নরসিংহ রাও সংখ্যালঘু সরকার, সুরজিতের সাথে সেটিংটা তো আমি নিজের চোখে দিল্লিতে দেখেছি। সেটিং এর কথা আজকে ওদের মুখে মানায় না। তার কারণটা হচ্ছে যে ভোট বয়কট করলো, ভোট নয় মানে ওই সংসদে কনফিডেন্স মোশনে, নো কনফিডেন্স মোশনে লেফট সিপিএম এর নেতৃত্বে যখন হাউস থেকে বেরিয়ে এলো, ভোটদান থেকে বিরত থাকলো, ওদের অ্যাবস্টেইন হওয়ার জন্য সংখ্যালঘু নরসিংহ রাও সরকার সাস্টেইন করলো। তো সেইটা সেটিং ছিল কি ছিল না? রাজীব গান্ধী যখন হেরে গেল, পারল না বিধানসভা নির্বাচনে জিততে, তুমি তখন বোধহয় জন্মগ্রহণ করেছো কিনা জানি না, প্রিয়রঞ্জন দাসমুন্সী প্রদেশ কংগ্রেস সভাপতি ছিল। তখন রাজীব গান্ধী যখন দেখলো যে পশ্চিমবঙ্গে হলো না কিছু, তখন জ্যোতিবাবুর সাথে সেটিং, দার্জিলিং এর বুটা সিং স্বরাষ্ট্রমন্ত্রী ঘিসিংকে নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি, এগুলো সব তখন হয়েছিল, বোঝাপড়া। আজকে আজকে মোদি অমিত শাহ, যেখানে বাঘ যদি রক্তের স্বাদ পায়, তাহলে সেই বাঘ সামনে যদি একটা মাংস পায় এবং সে বলবে না ভাই, আমি তোমার সাথে সেটিং করব, আমার রক্তের স্বাদ পেলেও আমি আজ থেকে আর মাংস খাবো না, আমি দুধ খাবো, এটা হয়। পশ্চিমবঙ্গে ৭৭টা এমএলএ হয়েছে বিজেপি। একটা আনফিনিশড এজেন্ডা অটল বিহারী বাজপেয়ী বলেছিল আমাকে, যে আমার বড় দুঃখ শ্যামাপ্রসাদ মুখার্জি সেক্রেটারি হয়েও এতগুলো রাজ্যে সব জয় জয়কার চলছে, বাংলাটা আমরা দখল করতে পারিনি। অমিত শাহ পার্টি প্রেসিডেন্ট হয়ে আমাকে বলেছিল যে আমি প্যান ইন্ডিয়ান পার্টি, শুধু আমাকে নয়, মানে অনেক সাংবাদিক কি বলেছিল, যে প্যান ইন্ডিয়ান পার্টি আমি সেই দিন হব, মানে সেই দিন হব, সেই যে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তো আমি সেই দিন শান্ত হব যেদিনকে আমি প্যান ইন্ডিয়ান পার্টি কবে আমি দাবি করতে পারি। আমি শুধু হিন্দি বলার পার্টি নই, আমি শুধু গুজরাটের পার্টি নই, আমি উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ ভারত এগুলো সব যখন দখল করতে পারবো, বিশেষ করে কলকাতা একটা ব্রিটিশ ক্যাপিটাল, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান, আমি এখানে আজকে আজকে যদি 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আরএসএস ঘনিষ্ঠ, কখনোই বিজেপি চায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এখানে ক্ষমতায় আসতে। না, কে আরএসএস ঘনিষ্ঠ? মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস ঘনিষ্ঠ? এটা কি বলছে আমি জানি না। তার অন্তত একটা হোমওয়ার্ক করা প্রয়োজন। তার কারণটা হচ্ছে, কে বলছে কি মমতা মানে আরএসএস, আরএসএস মানে মমতা? এটা তো আমরা শুনি, প্রায় ইন্টারভিউ আপনি বাম নেতাদের মুখে শুনি। না না না, বাম নেতারা যদি এখন আরএসএস এর টিকা ভাষ্যকার কেন হতে যাবে? মানে কমিউনিস্ট ম্যানিফেস্টোর, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর তো দুর্গা, এটা তো নাকি। কমিউনিস্ট ম্যানিফেস্টোর টিকা ভাষ্যকার কি মোহন ভাগবত হবেন? সেটা তো কমিউনিস্ট ম্যানিফেস্টোর টিকা ভাষ্যকার। আর যাই হোক, মোহাম্মদ সেলিম মোহন ভাগবতকে চাইবেন না, তাহলে আরএসএস এর টিকা ভাষ্যকার আর যাই হোক কমিউনিস্টদের হওয়া উচিত নয়। আরএসএস সে চাইবে না। আরএসএস বিজেপিতে কোনো সংঘাত আছে বলে তোমার মনে হয়? তোমার কি মনে হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ আলাদা? এগুলো না, মানে এই যে গল্পের গরু গাছে তুলে, সত্য আমি আমি কোনো দলের জার্সি আমার গায়ে নেই। মমতার পক্ষে বললে, একটা কোনো কথা বললেই বলে আমি চটিচাটা, ঠিক আছে আমি মেনে নিই। আবার আমি যদি বলি যে নরেন্দ্র মোদী আজকে যেভাবে বিদেশ নীতি হ্যান্ডেল করছেন, আমি চাই না যে একটা দুর্বল পাঁচমিশেলি সরকার হয়ে এই বিদেশ নীতির ব্যর্থ ভারত একটা খণ্ড খণ্ড, আমি অনেক কোয়ালিশন দেখেছি তো, আমি খুব ভয় পাই। সংখ্যাগরিষ্ঠের সরকারকে তুমি যাই বলো আর তাই বলো, সেক্ষেত্রে বললে তখন বলবে আমি নরেন্দ্র মোদীর দালাল। সুতরাং আমি ওল্ড স্কুল জার্নালিজমে বিশ্বাস করি, কেস টু কেস, ইস্যু টু ইস্যু বলবো। আমি কাউকে ব্যক্তিগতভাবে অসত্য, আমি জ্ঞানত বলি না। আর আমি কাউকে অ্যাবিউজ করা ব্যক্তিগতভাবে, সেটা সেলিম হোক বা শুভেন্দু অধিকারী, আমি কিন্তু কখনো কাউকে এরকম ভাবে কটু কথা বলাটা আমার সংস্কৃতি নয়। কিন্তু এইখানে আরএসএস এই যে জনসম্পর্ক অভিযান মোহন ভাগবত করেন, ওনাদের অ্যাপ্রোচটা হচ্ছে লং টার্ম। কালকে এসে এই যে জেলায় জেলায় অনেক জেলা আছে পশ্চিমবঙ্গের, যেগুলোতে না বিজেপির থেকেও আরএসএস এর সংগঠন বেশি শক্তিশালী। সেখানে তারা নীরবে কাজ করে। যেরকম আগে অতীতে কমিউনিস্টদের ক্ষেত্রে বলতো না, সিপিএম এর নীরব কর্মী, আমাদের একটা কথাই ছিল। তো আজকে আরএসএস এর নীরব কর্মী আছে কিন্তু, এবং তারা বিভিন্ন জেলায় আছে, মহকুমায় আছে, অনেক জায়গায় এখনো ওই খাকি হাফ প্যান্ট পরে অনেক জায়গায় তারা বিভিন্ন, কত স্কুল আছে জানো আরএসএস এর। এরা আরএসএস এর একটা স্কুলে যাও, গিয়ে কোনো পরিচয় না দিয়ে তুমি একটা কোনো শিক্ষককে গিয়ে বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার কি অভিমত, আরএসএস এর স্কুলগুলো।
তাহলেই বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর ভাবে এরা মমতা বিরোধী। মমতা বিরোধী মানে ব্যক্তিগতভাবে নয়, মানে তৃণমূল। মমতা শাসনের বিরোধী। হ্যাঁ, তাহলে তারা যদি আজকে মোহন ভাগবত যে স্টাইলে কথা বলেন, সেটা নির্বাচনী রাজনীতির জনসভার বক্তৃতার স্টাইল নয়। এখন আরএসএস এর জন্মদিনে বিজয়া দশমীতে উনি যে বক্তৃতাটা দিয়েছেন, সেখানে কিন্তু উনি নিশ্চয়ই বলবেন না যে মমতা দূর হটো। এটা তো ওনার কাজ নয় না। সুতরাং মোহন ভাগবত তিনি অনুপ্রবেশ নিয়ে আরএসএস এর বক্তব্যটা কি আগে একবার বলো তো একবার। তাহলেই তো বুঝতে পারবে যে আরএসএস আর মমতা এক হতে পারে না। শুধু অনুপ্রবেশ এটা নিয়ে আরএসএস এর অবস্থান, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর অবস্থানে কোনো তফাৎ আছে? তাহলে তুমি কি করে সেলিমকে এই প্রশ্নটাই করা উচিত বা কমিউনিস্ট নেতাদের, যে এই অনুপ্রবেশ নিয়ে। বরং আমার এখনো মনে আছে, তুমি এটা স্টাডি করা উচিত, ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে আমরা প্রশ্ন করেছিলাম, অনুপ্রবেশ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, এইবারে কি হবে? কারণ আডবাণী, রাজনাথ সিং সভাপতি হওয়ার পরে অনুপ্রবেশ নিয়ে কিন্তু আজকে হঠাৎ করে শুরু হয়নি। অনুপ্রবেশ নিয়ে এটা বারবার বলছি না আমি। তো এখানে 2014 সালের আগেও নরেন্দ্র মোদীর অনুপ্রবেশ নিয়ে বক্তৃতা আছে। 2014 লোকসভার পশ্চিমবঙ্গে এসে উনি বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা তখন ভয় পেয়েছিল ওদের আওয়ামী লীগের নেতারা, যে নরেন্দ্র মোদী এসে গেলে কি হবে আমাদের। সুতরাং এইটা নতুন কোনো ইস্যু নয়। কিন্তু ইন্দ্রজিৎ গুপ্ত বলেছিলেন, দুটো স্কুল অফ থট আছে। একটা হচ্ছে, ইন্দ্রজিৎ বাবু বলেছিলেন যে অনুপ্রবেশ কিছুতেই ডান্ডা মেরে ঠান্ডা করা যাবে না। এখানে বাংলাদেশের আর্থিক উন্নতি যদি না হয়, জিডিপি যদি না হয়, ওখানে যদি চাকরি বাকরি না হয়, তাহলে কিন্তু অনুপ্রবেশ থামবে না। আমাদের উচিত সার্কের মাধ্যমে বা বিভিন্ন ভাবে বাংলাদেশকে চাঙ্গা করো, সেইটাই লং টার্ম সলিউশন অফ ঘুষপেটিয়া সমস্যা। আদারওয়াইজ ওরা চাকরির জন্য নিজেদের বাঁচার তাগিদে আহ, এই বেড়া পেরিয়ে চলে আসবেই। সবশেষ মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানে বসছে। একদম 6 তারিখে পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এইটাতে কি মনে হচ্ছে, মানুষের মনে কিছু জায়গা হবে না? লিস্ট তো বেরিয়ে গেছে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোটা ভাবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে অবস্থানে না নামে, যদি কোনো এই যা বলেন যা লিস্ট হয়েছে ঠিক আছে, আমি এই লিস্টেই আমি ভোট করব। যেভাবে অনেক সময় বিজেপি নেতারা বলছে যে অন্যান্য রাজ্যে তো কোনো প্রতিবাদ হয়নি, উনি কেন করছেন, সেটা যদি বিজেপির কথা শুনে উনি করেন, তাহলে সাধারণ মানুষ যারা আজকে বিরক্ত, এই জায়গাটাও কিন্তু তোমাকে নিরপেক্ষভাবেই মাথায় রাখতে হবে, যে শুধু মুসলমান নয়, একটা ইন্দ্রজিৎ নামের বানান বর্গের জয় দীর্ঘই হয়ে গেছে বলে এত দুঃখ পেয়েছে একজন ভোটার, সে ফেসবুকে পোস্ট করছে যে আমি কুন্ডু, আমি হয়ে গেলাম মুন্ডু, কিংবা আমি বর্গের জয় হর্ষের জায়গায় দীর্ঘই। এখন এইগুলো তো হিন্দুদের ক্ষেত্রে হ্যারাসমেন্ট হয়েছে। তো এই হ্যারাসড ভোটার, যারা ভোট দানের সুযোগ পাবে না, এইটাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইস্যু করেন ক্ষিপ্রতার সঙ্গে, বিজেপিদের বিরোধীদের রাস্তায় নামার কথা, সেখানে শাসক দল রাস্তায় নেমে যাচ্ছে। তো আমি বলবো যে এটা হচ্ছে, মানে একটা ইংরেজিতে কথা আছে না, যে অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স, আক্রমণই হলো প্রতিরক্ষার শ্রেষ্ঠ পথ। মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, তার আক্রমণাত্মক রাজনীতি। এখন সাধারণ মানুষ এ যাবৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, সমর্থন করেছে, সাপোর্ট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফরম্যাট নিয়েই, সেই মোডাস অপারেন্ডি নিয়েই এগোচ্ছেন। মানুষ যদি সেটা না সমর্থন করে, মানুষ যদি পরিবর্তন যাত্রায় সামিল হয়ে মমতার মেট্রো চ্যানেলের বিপক্ষে যায়, তাহলে সেটা কিন্তু একজন আমি রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে সেটা একটা মানে অভূতপূর্ব ঘটনা হবে, যেটা আমি এখনো মনে করতে পারছি, ভাবতে পারছি।